সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পদত্যাগ করে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। তার শাসন ব্যবস্থার আকস্মিক পতনের পর আইএস জঙ্গি সংগঠনকে লক্ষ্যবস্তু করে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সুযোগে সিরিয়ার গোলান মালভূমিতে সেনা মোতায়েন করেছে ইসরায়েল। এদিকে সিরিয়া ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর প্রতিবেশী লেবানন ও জর্ডানে আশ্রয় নেওয়া সিরিয়ানরা তাদের দেশে প্রবেশ করতে শুরু করেছে। আসাদ বিরোধী স্লোগান দিতে দিতে সিরিয়ায় ঢোকেন স্থানীয়রা। রাজধানী দামেস্ক ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ। রাজনৈতিক আশ্রয়ে পরিবারের সদস্যদের নিয়ে তিনি এখন মস্কোতে অবস্থান করছেন। ক্রেমলিন জানিয়েছে, মানবিক দিক বিবেচনায় তাদের আশ্রয় দেওয়া হয়েছে। এসব তথ্য আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশ ছাড়ার আগে বিদ্রোহী গোষ্ঠীর কয়েক ডজন নেতার সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে একমত হন আসাদ। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দিক নির্দেশনাও দেন তিনি। আসাদ দেশ ত্যাগের কিছুক্ষণ পরেই দামেস্কে অবস্থিত আসাদের বাসভবনে ঢুকে পড়েন বহু মানুষ। এ সময় অনেকেই জিনিসপত্র লুট করে নিয়ে যান। এমন পরিস্থিতিতে আসাদের পতনে নেতৃত্ব দেয়া বিদ্রোহী গোষ্ঠীটি ঘটনাস্থলে পৌঁছায়। এভাবে লুটপাট গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছে তারা। এরই মধ্যে কারফিউ জারি করেছে বিদ্রোহীরা। আসাদের পতনের পর আইএস গোষ্ঠী সংগঠনের লক্ষ্যবস্তুতে কয়েক ডজন বিমান হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আইএস নেতাকর্মী ও শিবির লক্ষ্য করে ৭৫টিরও বেশি হামলা চালিয়েছে তারা। এই হামলার উদ্দেশ্য ছিল আসাদ সরকারের পতনের পর আইএস যেন সুযোগ নিতে না পারে তা নিশ্চিত করা। অন্যদিকে আসাদের পতনের পরই গোলান মালভূমিতে একটি বড় অংশ দখল করে নিয়েছে ইসরায়েল। অন্তত ৫টি গ্রামের মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা। গোলানের একটি অংশ দখলের বিষয়টি নিশ্চিত করেছেন নেতানিয়াহু। এদিকে সিরিয়া ইস্যু নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া। সোমবার বৈঠকটি হওয়ার কথা রয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সে সঙ্গে সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়েছেন তিনি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, আসাদের একনায়কতন্ত্রের পতনের ফলে কয়েক দশকের নির্মম নিপীড়নের অবসান ঘটেছে। সিরিয়ায় সন্ত্রাসবাদ ও দুর্ভোগ মুক্ত একটি নতুন অধ্যায় এখানে শুরু হতে পারে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজ্জানি বলেছেন, সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে। দামেস্ক দূতাবাসেও যোগাযোগ রাখা হচ্ছে। আসাদ শাসনের পতনকে মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনকে ইরান ও হেজবুল্লাহর উপর ইসরায়েলের আঘাতের সরাসরি ফলাফল বলে উল্লেখ করেন। এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রক্ষায় আগ্রহী ছিল না রাশিয়া, তাই তাদের শাসনের অবসান হয়েছে। রোববার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি বলেন, আসাদকে মস্কো কখনোই রক্ষা করা উচিত ছিল না। ইউক্রেন যুদ্ধের কারণে সিরিয়ায় তাদের আগ্রহ হারিয়েছে। ট্রাম্প লেখেন, আসাদ চলে গেছে, তিনি তার দেশ ছেড়ে পালিয়েছেন। তার রক্ষক ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া তাকে রক্ষা করতে আগ্রহী ছিল না। তিনি আরও বলেন, রাশিয়ার সেখানে অবস্থানের কোনো কারণও ছিল না। তারা সিরিয়ায় তাদের সব আগ্রহ হারিয়েছে ইউক্রেনের কারণে। ইউক্রেনের যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত ছিল না এবং অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না বলেও জানান ট্রাম্প। এছাড়া রাশিয়া ও ইরান, যারা আসাদের প্রধান সমর্থক, বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে বলেও উল্লেখ করেন ট্রাম্প। সিরিয়ার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তারা। সিরিয়ার বর্তমান অবস্থা নিয়ে কি ভাবছে যুক্তরাষ্ট্রেও তাদের পরিকল্পনাই বা কি, জানাচ্ছেন সহকর্মী ইমরান আনসারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাকে সম্পৃক্ত করবার জন্য। বাশার আল আসাদের এই চলে যাওয়া যেমনি ভাবে যুক্তরাষ্ট্রের জন্য আনন্দের, তেমনি ভাবে উদ্বেগের। আনন্দের এ কারণে যে বাশার আল আসাদ আর এই পতন হওয়ার মধ্য দিয়ে রাশিয়া এবং ইরানের সমর্থিত একজন স্বৈর শাসকের বিদায় হলো, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রেরই বিজয় বলে মনে করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে এই বাশার আল আসাদের এই ক্ষমতাচ্যুত হওয়ার মধ্য দিয়ে অন্য কোনো ধরনের
আমরা সন্ত্রাসী সংগঠনগুলো, বিশেষ করে আইসিসির মতো সংগঠনগুলো, আল কায়দার মতো সংগঠনগুলো সেখানে মাথাচাড়া দিয়ে উঠে কিনা বা ক্ষমতার ভর কেন্দ্রে প্রভাব বিস্তার করে কিনা তা নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করছে এবং তারা কিন্তু এই বিষয়টি খুব গভীরভাবে এবং ফিল্ড লেভেলে তারা মনিটর করছে বলে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলোতে রিপোর্ট বেরিয়েছে। পাশাপাশি আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি আর মাস খানেক পরেই তিনি কিন্তু আপনার শপথ নিতে যাচ্ছেন, তিনি কিন্তু তার টুইট বার্তায় তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি, আপনারা জানেন যে তিনি আইজো ন্যাশনালিজম লিস্ট একটি ফরেন পলিসি তিনি নিয়েছেন। তিনি যার মূল লক্ষ্য হচ্ছে তিনি অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে তিনি সম্পৃক্ত হবেন না। সেই ধারাবাহিকতায় তিনি বলতে চাচ্ছেন যে সিরিয়ার যে যুদ্ধ বা যে সংঘাত, এটি আমাদের যুদ্ধ নয়, সেখানে আমাদের সম্পৃক্ত হবার কোনো কারণ নেই। এবং তিনি পাশাপাশি এও বলেছেন যে এই যুদ্ধে কিন্তু রাশিয়া বা ভ্লাদিমির পুতিনের পরাজয় হয়েছে, কারণ তিনি বাশার আল আসাদকে রক্ষা করতে পারেননি। এবং তিনি আপনার ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ও বিলম্বে যাতে ইউক্রেন যুদ্ধ তিনি বন্ধ করার উদ্যোগ নেন, না হলে এই সংঘাত আরো বড় আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু নিউ ইয়র্কে আমি রয়েছি, সেখানে জাতিসংঘের সদর দপ্তর কিন্তু এই সিরিয়ার এই ক্ষমতার এই পালাবদলের এই বিষয়টি কিন্তু তারা কিন্তু নিবিড়ভাবে তারা কিন্তু দেখছে। এবং জাতিসংঘের যে মহাসচিব অ্যান্তনিও গুতেরাস, তিনি তার বার্তায় তিনি স্পষ্ট করেছেন যারা এই ক্ষমতাচ্যুত করবার জন্য যে জনগণরা সেই বিদ্রোহী গোষ্ঠীকে স্বাগত জানিয়েছেন এবং একটি ইনক্লুসিভ সকলের মতামতের ভিত্তিতে একটি সরকার গঠন করবার জন্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য সিরিয়ানবাসীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। আমাকে সম্পৃক্ত করবার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। সিরিয়ার দীর্ঘ 15 বছরের গৃহযুদ্ধ সামাল দিতে পারলেও এবার মাত্র 12 দিনে পতন ঘটেছে বাশার আল আসাদের 24 বছরের শাসনামলের। গেল 27 নভেম্বর আলেপ্পোতে প্রবেশের পর অপ্রতিরোধ্য গতিতে সিরিয়ার একের পর এক শহর নিয়ন্ত্রণে নিতে থাকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। তবে কি কারণে এত দ্রুত পতন ঘটল সিরিয়া সরকারের? বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। বিশাল সেনাবহর নেই হায়াত তাহরির আল শামের, তবুও 8 বছর পর আচমকা হামলা শুরুর মাত্র 12 দিনের মাথায় পতন ঘটল আসাদ সরকারের। এর পেছনে বড় একটি প্রশ্ন উঁকি দেয়, কিভাবে এত দ্রুত পতন ঘটল সিরিয়া সরকারের। গৃহযুদ্ধের শুরুতে 2011 সালে আসাদ সরকারের সবচেয়ে বড় সহযোগী ছিল রাশিয়া এবং ইরান। রাশিয়ার বিমান এবং হিজবুল্লাহর সেনাবহরের সাহায্যে বিদ্রোহী গোষ্ঠীদের পিছু হটাতে সাফল্য পেয়েছিল সরকার, ঘুরিয়ে দিয়েছিল যুদ্ধের মোড়। তবে ইউক্রেন, রাশিয়া এবং ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের কারণে এই বড় দুই মিত্র শক্তির সহযোগিতার অনুপস্থিতি বিপাকে ফেলে আসাদ সরকারকে। এর সঙ্গে যুক্ত হয় সশস্ত্র বাহিনীর কার্যকারিতার অভাব। বিশ্লেষকরা বলছেন, কম বেতন এবং অভিজ্ঞতার অভাব সিরিয়ার সেনাদের কার্যকারিতা কমিয়েছে। স্বজনপ্রীতির পরিপ্রেক্ষিতে সেনাদের নিয়োগ দিত আসাদ সরকার, তাই দক্ষ সেনার বরাবরই অভাব ছিল বাহিনীতে। বিশেষ করে 2020 সালে যুদ্ধবিরতি স্বাক্ষর করার পর থেকে দুর্বল হয়ে পড়েছিল সিরিয়ার সশস্ত্র বাহিনী। তাই আচমকা এই হামলার মুখে রুশ এবং হিজবুল্লাহর সেনাদের সাহায্যের অভাবে তাদের প্রতিরোধ ব্যবস্থা মারাত্মক দুর্বল হয়ে পড়ে। এছাড়াও 2016 সালে বিদ্রোহীদের দেশ থেকে বের হয়ে যাওয়া এবং 2020 সালের যুদ্ধবিরতি সিরিয়ার প্রতি পরাশক্তিদের মনোযোগ কমিয়ে এনেছে। এর মধ্যে আসাদ সরকারের পরিকল্পনার অভাব এবং প্রশাসনের দুর্বলতা অনেক আগেই ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছিল আসাদ সরকারের গদি। তাই আচমকা হামলার এই ধাক্কা সামলাতে পারেনি 24 বছর ক্ষমতায় থাকা বাশার আল আসাদ। মনিরুজ্জামান বাবু, 71। শুরুটা হয়েছিল সংস্কারবাদী হিসেবে, শেষটা কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট পদে বসে সিরিয়ার একাধিক সমস্যার সমাধান করেছিলেন বাশার আল আসাদ। এমনকি বাবার বেশ কিছু সিদ্ধান্ত বদলে ফেলেন। এসব দেখে আন্তর্জাতিক রাজনীতিবিদরা বাশার আল আসাদকে সংস্কারবাদী নেতার তকমা দিয়েছিলেন, যদিও এক যুগের মধ্যেই তিনি ধরা দেন কর্তৃত্ববাদী শাসক হিসেবে। স্বৈরাচারী তকমাও জোটে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর আরেকটি প্রতিবেদনে।
টানা 5 দশকেরও বেশি সময় ধরে সিরিয়ার ক্ষমতায় ছিলেন বাশার আল আসাদ পরিবার। তার বাবা হাফিজ আল আসাদ 1971 সাল থেকে সিরিয়া শাসন করেছেন। প্রায় 30 বছর সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ। বাবার মৃত্যুর পর 2000 সালে ক্ষমতায় বসেন ছেলে বাশার আল আসাদ। টানা 2 যুগ ধরে তিনি ছিলেন দেশটির প্রেসিডেন্ট। 1965 সালে দামেস্কে জন্মগ্রহণ করেন আসাদ। রাজধানীর মেডিকেল স্কুল থেকে তিনি স্নাতক হন এবং চক্ষুবিদ্যায় বিশেষ জ্ঞান লাভের জন্য লন্ডনে লেখাপড়া করেন। কিন্তু তার ভাইয়ের মৃত্যুর পর অধ্যয়নরত অবস্থায় সিরিয়ায় ফিরে আসেন তিনি। বাবার হাত ধরে রাজনীতিতে এসে তাঁরই একের পর এক সিদ্ধান্ত বাতিল করেন বাশার। মসনদে বসেই হাঁটেন সংস্কারের পথে। প্রশাসনিক রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য সংস্কার করেন বাশার। দীর্ঘদিনের শাসনকালে বিভিন্ন সরকারি পদ এবং প্রতিষ্ঠানে নিজের পছন্দের লোকদের বসিয়েছিলেন বাবা হাফিজ। ক্ষমতায় এসেই সেই সব পদে পরিবর্তন করেন তার পুত্র বাশার। প্রথম দিকে তার রাজনৈতিক সংস্কার ও গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক বক্তব্য অনেককে আশাবাদী করেছিল। পরের দশকে তিনি রং বদলে হয়ে ওঠেন স্বৈরাচারী। দেশের বিরোধী শক্তি দমনে কঠোর থেকে কঠোরতম নীতি নিতে থাকেন বাশার। সরকার বিরোধী আওয়াজ তোলা মানুষদের নির্বিচারে খুন হতে হয় তার শাসনকালে। 2011 সাল থেকে সিরিয়ায় চলছে গৃহযুদ্ধ। একসময় বাশার সরকারের বিরোধীরা তার বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেয়। দেশ জুড়ে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী তার বিরুদ্ধে লড়াই শুরু করে। বিদ্রোহীরা দখল করে নেয় সিরিয়ার বেশিরভাগ এলাকা। এরপর দেশটিতে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। টানা 13 বছর ধরে চলে ওই যুদ্ধ। এতে মারা যায় দেশটির কয়েক লাখ মানুষ, উদ্বাস্ত হন আরও কয়েক লাখ। মনিরুজ্জামান বাবু, 71। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করার পর বিদ্রোহীদের ইরানের দূতাবাসে হামলা চালিয়েছে। তবে হামলার আগেই কূটনীতিকদের সরিয়ে নেওয়া হয়েছিল বলে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে বলা হয়, অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ইরানের দূতাবাসে হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, হামলা চালানোর আগে কূটনীতিকরা দূতাবাস ত্যাগ করেন, তারা নিরাপদে ছিলেন। তেহরান টাইমসের প্রতিবেদনে দূতাবাসে হামলার সঙ্গে বিদ্রোহী শক্তিগুলো জড়িত বলে অভিযোগ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ফুটেজে দেখা গেছে দূতাবাসের সামনে নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ও নিহত ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানির একটি ব্যানার টাঙানো ছিল, যা হামলায় ছিঁড়ে গেছে। এদিকে ইরান বাশার আল আসাদের পতন নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে 44 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় হামলায় আহত হয়েছে আরও 74 জন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো 44,700। এছাড়া রাশিয়া পূর্ণমাত্রায় ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর প্রায় 43,000 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, আরও 4.25 লাখ সেনা আহত হয়েছেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে চলমান এই যুদ্ধে 3,70,000 সেনার আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও এই সংখ্যার মধ্যে এমন সেনারা অন্তর্ভুক্ত রয়েছেন যারা একাধিকবার আহত হয়েছেন। আবার কিছু আহত সৈন্যের আঘাতকে ছোট বলেও উল্লেখ করা হয়েছে। তিনি আরও দাবি করেন, চলমান এই যুদ্ধে 1,98,000 রাশিয়ান সেনা নিহত হয়েছে, আহত হয়েছে 5,50,000 রুশ সেনা। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জেলেনস্কি বলেছেন, কিয়েভের একটি স্থায়ী শান্তি প্রয়োজন, যা ভবিষ্যতে রাশিয়া ধ্বংস করতে পারবে না। প্যারিসে এক বৈঠকে ট্রাম্পের সঙ্গে আলোচনায় কথা বলেন জেলেনস্কি।